আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সেই আলোচনায় থাকতে চাই। স্টুডিওতে জন্য তিনজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব নীলুফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, আপনাকেও আলোচনায় স্বাগত জানাচ্ছি। ফরিদুল হক, একটু আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। ভোটের প্রচার প্রচারণা চলছে তুঙ্গে, এরই মধ্যে নানান ধরনের সহিংসতা, মৃত্যুর ঘটনাও ঘটছে। প্রতিদিন আসলে দেশের বিভিন্ন জায়গায় জামাত এবং বিএনপি অর্থাৎ দুই যে প্রতিপক্ষ, তাদের মধ্যে এই দুর্ঘটনাগুলো ঘটছে। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, সারা দেশে যে সহিংসতা রাজনীতি শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। এক্ষেত্রে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দায়িত্ব নিতে হবে। মানে তারেক রহমান কেন? উনি কি সরকার প্রধান নাকি সহিংসতার পেছনে কারণ? ধন্যবাদ আপনাকে, সম্মানিত সহ আলোচক বৃন্দ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। আপনি সারা দেশে যেই নির্বাচনকে কেন্দ্র করে যেই সন্ত্রাসী কার্যক্রম যতটুকু হয়েছে, এটা যদি আপনি অ্যানালাইসিস করে দেখেন, প্রধানত এটা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দ্বারা সংগঠিত। ইভেন গতকালকের ঘটনাটা যদি আপনি দেখেন, গতকালকে জামাতের প্রার্থীসহ জামায়াতের মানে 10 দলীয় জোটের ওইখানকার নেতাকর্মীদেরকে কয়েক ঘন্টা ব্লক করে রাখা হয়েছে এবং ওনারা যখন বেরোতে দিনের আলো থাকতে থাকতে ওনারা ওই এলাকাটা ছেড়ে যেতে চেয়েছিলেন। ওনাদেরকে অনেক কসরত করেও পুরোপুরি নিরাপদে প্রশাসন বের করতে পারেনি, কিংবা প্রশাসনেরও ব্যর্থতা ছিল। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওইখানে যখন মানে জামায়াতের প্রার্থীর জমায়েতটা ব্লকেডের কাছাকাছি এসেছে, তখন ওইখানে মাইকে উস্কানি দেওয়া হচ্ছিল, একদম মাইকে। আবার আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ওই বিএনপির যে জমায়েতটা ছিল, ওই জমায়েত থেকেও স্থানীয় কয়েকজন নেতা এসে জামায়াতের প্রার্থীর সাথে বুক মিলাচ্ছেন, কথা বলতেছেন, এই ধরনের ঘটনাও ঘটেছে। কিংবা ওনাকে ঘিরে রাখছেন যাতে উনি নিরাপদ থাকেন, ওইখানকার লোকেরাই, বিএনপির লোকেরাই, কারণ ওনারা তো পূর্ব পরিচিত, স্বাভাবিক। তো তারা সেফলি তাদেরকে প্যাসেজ দেওয়ার চেষ্টা করতেছেন, বিএনপির একটা অংশের স্থানীয় নেতাকর্মী, আমি যতটুকু একটা ভিডিওতে দেখেছি। কিন্তু যখন ওনারা ওইখানে দাঁড়ানো, ওইদিকে মাইক থেকে ধরেন মানে উস্কানি আসতেছে, এবং উস্কানির ভেতরে আমার কাছে দুইটা শব্দ আমার কানে বাজছে। একটা শব্দ হচ্ছে যে এই রাজাকারের বাচ্চাদেরকে বেরোইতে দিব না, আর শব্দ হচ্ছে যে এরা জঙ্গি, এদেরকে আমরা দেখে নিব, এই টাইপের কথা। মানে সেই পুরনো, আপনি খেয়াল করে দেখেন শব্দগুলো কিন্তু আমাদের খুব পরিচিত। মানে আবার সেই আওয়ামী বয়ানের রাজনীতি ফেরত আসতেছে বিএনপির হাত দিয়ে। এখানে একটা খুব ইন্টারেস্টিং ঘটনা হতে পারে, আমি জানি না, আমি ওইভাবে খোঁজ নেই নি, আমাদের অল্প কিছু মানুষ ওইখানে আছে, তবে কিছু অভিযোগ আমি পেয়েছি। অভিযোগগুলো বাকিরা তদন্ত করে দেখতে পারে। সেটা হচ্ছে, ওইখানকার যিনি বিএনপির প্রার্থী, ওনার বাবা আসলে বিএনপির এক সময়কার এমপি ছিলেন। উনি মারা যাওয়ার পরে মানে ওনার হাতে ট্রান্সফারটা হয়। ইনফ্যাক্ট ওনার মানে উনি সম্ভবত মানে ওই আসনে আওয়ামী লীগের সময় সম্ভবত কয়েকবার ওনার চাচা এমপি ছিলেন। তার মানে হচ্ছে চাচা আওয়ামী লীগ করেন এবং ভাতিজা হচ্ছেন বিএনপি করেন। তো আওয়ামী লীগের লোকেরা তাহলে এখন কোথায়? খুব স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায়, যেহেতু এটা একটা তৃণমূল এলাকা, স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় সম্ভবত তার ভাতিজার আশ্রয় প্রশ্রয়ে আছেন। তো এই যে ধরেন শব্দগুলো, যে রাজাকার, এদেরকে আটকাতে হবে, শাস্তি দিতে হবে, জঙ্গিদেরকে ধরেন প্রতিহত করতে হবে, এই শব্দগুলো কোত্থেকে আসে? এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ধরেন মানে খুব তারেক রহমান সাহেব আসার পরে যেভাবে উনি খুব কুল এবং স্মার্ট এবং ধরেন খুব ম্যাচিউর প্রচারণা করছেন, তৃণমূলে তো এটা দেখা যাচ্ছে না। নির্বাচনী প্রচারণায় গেলে কেন একটা প্রার্থীকে আটকে রাখা হবে? যদি আরেকটু আপনার কাছে জানতে চাই, যে সহিংসতাগুলো হচ্ছে সেগুলো কি একমুখী, মানে একদল কেবল মারছেন আরেক দল বসে? আপনি গতকালকের ভিডিওটা দেখেন, তাহলে আপনি টের পাবেন। সেটি একটি ঘটনা। আপনি গতকালকের ভিডিও দেখেন, এইদিকে একজন প্রার্থী সহ এইখানে তারা পুরোপুরি খালি হাতে দাঁড়িয়ে আছে, নিরাপদ প্যাসেজের জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছে, কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। ওইদিকে যারা আটকে রাখছে তাদের হাতে সব ধরনের দেশীয় অস্ত্র দেখা গেছে, বিদেশি অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ছিল কিনা এটা বোঝা যায়নি। কারণ ওই পর্যন্ত আমি যে ভিডিওটা দেখেছি, যতক্ষণ পর্যন্ত ওইখানে গিয়েছে ততক্ষণ প্রায় অন্ধকার হয়ে এসছে। কারণ ঘটনাটা দুপুরের পরে ঘটেছে, কয়েক ঘন্টা তারা আটকা ছিল, ওনারা দিনের আলোতে বের হয়ে যেতে চাচ্ছিলেন।
সো ইভেন আমাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে, ধরেন 3 দিন আগে এই ঢাকা 18 আসনে যেটা হয়েছে, আমাদের প্রার্থীর উপরে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে হামলা হয়েছে। তো এবং এরপরে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা হয়েছে ছাত্রদল নেতাকর্মীদের দ্বারা। তো এই যে ধরেন সারা দেশে মানে এইখানে একটা মানে আসছে, কি বলে যে এক ধরনের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গিয়েছে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে। যেহেতু তারেক রহমান সাহেবের সমাবেশ বেশ বড়সড় হচ্ছে, উনি এসছেন, এখানে একটা উৎসাহ আছে। এই উৎসাহতে ধরেন ওনারা অ্যাজ ইফ প্রেডিক্ট করে নিচ্ছেন ওনারা হয়তো ক্ষমতায় চলে গেছেন। সো এই যে গায়ের যে গরমটা, এই গরমটা ওনারা হজম করতে পারতেছেন না। মানে নির্বাচনের আগেই সরকার হয়ে যাওয়ার একটা ধরেন, মানে যেমন ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করার পরে যুক্তি দেওয়া হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে তার সেখানে প্রচারণা করতে গেল। শিক্ষা প্রতিষ্ঠানে সে প্রচারণা করতে যাবে কি না যাবে এটা কি ছাত্রদল ঠিক করে দিবে না বিএনপি ঠিক করে দিবে? এটা তো ঠিক করবে নির্বাচন কমিশন। সে যদি আইন ভঙ্গ করে থাকে এটা নির্বাচন কমিশন ঠিক করবে। সেই আবার দেখেন আওয়ামী কায়দায় ধরেন মনে করেন যে নিজেই বিচারক হয়ে ওঠা, নিজেই আইন তুলে নেওয়া, এই ধরনের একটা এবং আওয়ামী ন্যারেটিভ দিয়ে রাজাকার জঙ্গি বলে হামলা করা, এই যে জায়গাটা থেকে বিএনপি ইভেন তারেক রহমান তার মানে তৃণমূল কর্মীদেরকে কতটুকু সামলাতে পারছেন, এই জায়গাটাতে আমাদের বেশ আশঙ্কা তৈরি হয়েছে। আছে মুনিয়াপ, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপির তৃণমূল জড়িত বলে তিনি অভিযোগ করছেন বেশিরভাগ হামলা বা সহিংসতার ক্ষেত্রে, সে কারণেই আখতার হোসেন এই মন্তব্যটি করেছেন। পাশাপাশি আওয়ামী ন্যারেটিভের অভিযোগও দেওয়া হচ্ছে যে বিএনপি সেই রাজনীতি শুরু করেছে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, নির্বাচন আসলে একটা নির্বাচনের কিছুটা গরম, যেটা বললেন আমার ভাই ফরিদ, এই গরমটা সবার মধ্যেই থাকে। আপনার নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা বলেছেন যে ভোট কেন্দ্রে আসার আগে মা বাবা স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসার দোয়া নিয়ে আসবেন। এটা সর্বোচ্চ সহিংসতার থ্রেটিং। যখন কোনো বড় দলের যখন বড় নেতারা এই ধরনের কথা বলে, তখন কিন্তু এটাকে হালকা করে নেওয়ার মতো কোনো জিনিস থাকে না। আপনার যে সহিংসতা হতে পারে, হতে হতে দুই একজন বিচ্ছিন্ন ঘটনা, যে বিএনপি নিজেদের ছেলেকে মেরে ফেললো কে বা কারা সন্ত্রাসীরা আপনার ফার্ম গেটে, সেখানে কিন্তু বিচ্ছিন্ন বলেছিল, কারণ বিএনপি চায় নির্বাচনটা হোক। তো সেই জায়গায় নিজের সন্তান এবং বহুদিনের পরীক্ষিত পুরানো আমাদের দলের নেতা, যে তার মৃত্যুর পরেও কিন্তু বিএনপি এই কথাটা বলেছে। সো বিএনপি যে ঝগড়া করে পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য গেছে তা না, বরং আমরা বলতে চাই পাবনায় যে ঘটনাটা ঘটেছিল, নিশ্চয়ই মনে আছে আমাদের কয়েকদিন আগে, যে ধরা পড়েছে সে কে, যে মেরেছে ভিডিওতে এসেছে সে কে, এবং মারার জন্যই মারতে গিয়েছে, এটাও তো সত্যি। আর এইখানে যে মারামারিটা হয়েছে এটা কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, কাঙ্ক্ষিত না। এটা একসাথে গেছে তারা আইসির ওইখানে, সেইখানে যে ঘটনাটা হয় স্বাভাবিকভাবে, সেটার একটা পর্যায় পর্যন্ত বাড়াবাড়ি হয়েছে। প্রত্যেকেই কিন্তু সবাই সবার জায়গায়, কেউ যে চুপ করে বসেছিল তা কিন্তু না, আহতদের দেখলেই বোঝা যায়। তো একটা দল বড় দলের একটা মানুষ বেশি হবে, এটা স্বাভাবিক। সেইখানে আপনারা যদি নিজেরাই আমন্ত্রণ জানান মারামারিকে, তাহলে তো আমাদের বলার কিছু থাকে না। আর কেউ কি নিজে মার খাওয়ার জন্য কাউকে কি আমন্ত্রণ জানায়? আসলে আমি তো বললামই আপনাকে, প্রমাণ দিয়েই বললাম, শীর্ষস্থানীয় নেতা নিজেই বলেছেন দোয়া নিয়ে বের হওয়ার জন্য নির্বাচনের দিন। তার মানে কি, এটা নির্বাচনের 10 দিন 15 দিন আগে এই কথাটা বলার অর্থটা কি দাঁড়ায়? অর্থটা কিন্তু কোনো ভালো কোনো অর্থ দাঁড়ায় না। সো আর এইখানে পাটোয়ারির উপর যেটা হয়েছে, পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ বা আলু নিক্ষেপ বা টমেটো নিক্ষেপ, এগুলো কিন্তু উন্নত দেশের রাজনীতিতেও হয়। আর এখানে বিএনপির দলীয় কেউ করেছে বলে এমন কোনো প্রমাণ পাওয়া যায় নাই। যেখানে ভোট চাইতে গেছে সেখানে উপর থেকে নিচে থেকে, এইটা কিন্তু কোনো ভিডিওতে আসে নাই। ডিমটা আসতে দেখা গেছে, কে মেরেছে এটা দেখা যায় নাই। সো এইখান থেকে আপনার বরং তাদের পক্ষ থেকে অভিযোগ ছিল যে ভেতরে ছাত্র দলের প্রোগ্রাম ছিল এবং সেখান থেকেই, হ্যাঁ প্রোগ্রাম ছিল, ওইখানে তো বিএনপির লোকই তো বেশি, বাংলাদেশে তো বিএনপির লোক বেশি। এটা 5 জন করলে একটা যে বিএনপির সাপোর্টার থাকবে না, আমি তো এটা না করি নাই। বরং পাটোয়ারি যে ধরনের, সে তার আমি সহ দাঁড়াইছে একসাথে, আমি সেটাই ধরলাম, সিনিয়র জুনিয়র বাদই দিলাম। বয়সেরও তো একটা ব্যাপার থাকে। মির্জা আব্বাস পাটোয়ারির বাবার বয়সের। পাটোয়ারি যে ধরনের কথাবার্তা বলে,
এগুলা তো গ্রামে বলে চালে ডালে সিদ্ধ হয় না। যে ধরনের কথাবার্তা বলছে, রাজনীতি মানে এই না যে আপনি যা খুশি তাই বলবেন। তো বলার পরেও কিন্তু মির্জা আব্বাস ধৈর্য ধারণ করেছেন। উনি কখনোই তাদের নিয়ে, বা ওই যে আরেকজন নারীও ওইখানে দাঁড়িয়েছেন স্বতন্ত্র, সেও বলেছেন আমাকে যথেষ্ট সম্মান করে বিএনপির লোকজন। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গায় চুপ থাকি যে ভরা ড্রাম বাজে কম, খালি ড্রাম বাজে বেশি। সে যে ধরনের কথা বলছে, আমি আরেকখানে এই কথাটাই বললাম যে মির্জা আব্বাস সাহেব তার এই জীবনে তার এলাকার যত লোককে সহযোগিতা করেছে, চাকরি দিয়েছে, বিভিন্নভাবে স্টাবলিশ করেছে, সেই মানুষগুলো যে কারো সামনে যদি পাটোয়ারি বাজে কথা বলে, তাদেরও কিন্তু এটার উপর একটা এমবার্গো থাকতে পারে। মানুষ কিন্তু আবেগে চলে, বিশেষ করে বাংলাদেশের মানুষজন। সেখানে কেউ তাকে রাগ করে বা এই ধরনের কথাগুলো তো ভাসছে হাওয়ায়, সবাই শুনছে আপনাদের টেলিভিশনের বরাত দিয়ে বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায়। সেইখানে কেউ তার কোনো ভক্তকুল থেকে কেউ করতেই পারে। এখন ভক্তকুল তো আর রাজনীতি করে না। আবার ঋণবোধ যাদের আছে, যারা চাকরি করে, তারা তো রাজনীতি করে না। তাদের কোনো না কোনোভাবে সে সহযোগিতা করেছে, চাকরির পরীক্ষা একটায় পাশ করেছে, আরেকটা হয়তো বলে দিয়েছে। এই যে জায়গাগুলো, এবং বিনা পয়সায় মির্জা আব্বাস এই কাজগুলো করে। আমি অনেকগুলো তার দেখেছি, তার ভক্তরা তার কাছ থেকে বেনিফিশিয়ারি যুগে যুগে। সেইখানে তারা যদি কিছু করে, সেটার জন্য মির্জা আব্বাস দায় না। এবং রাজনীতিটা হচ্ছে একটা বুদ্ধি অ্যাপ্লাই করার জায়গা, হুমজিগেলি কাজ করার মতো সব সময় না। রেভলিউশন প্রতিদিন হয় না, যে রেভলিউশনের পরে আগে হামলা করলে সেই দায় নেতাকে নিতে হবে না। কর্মী তো হামলা করে নাই, আমি তো বলি নাই। সাপোর্টার যে একটা ব্যক্তি, আমি আপনাকে পছন্দ করতেই পারি, আমার কাছে অনেকগুলো রিজন থাকতে পারে, আপনি এটা নাও জানতে পারেন। তো একজন সাপোর্টার, যদি সাপোর্টার কখনো কর্মী হয় না, কর্মী যে কাজ করে সে হয়, কর্মীরা তাকে করে নাই। সাপোর্টার যদি কোনোখান থেকে, কোনো বাসার উপর থেকে, কোনো জায়গা থেকে যদি ডিম ছুঁড়ে মারে, সেখানে কি করার আছে আপনি বলেন? মির্জা আব্বাস কি করতে পারবে? বিএনপি কি করতে পারবে? যদি কিছু করতেই হয়, সেটা করতে পারবে সরকার। সরকার তার আইনের অনুশাসন দিয়ে খুঁজে বের করুক কে করেছে, কেন করেছে সেটা। আর ডিম ছুঁড়ে মারলে হাত পা ভেঙে যায়, এটা আপনাকে কে বললো? কোনোদিন আমি শুনি নাই। এখন আমরা এটাও দেখছি যে আপনি ব্যান্ডেজ করা হাত, ব্যান্ডেজ করা পা, আপনি তো কেউ কারো এখানে মারামারি হয় নাই, তাহলে হাত পা ব্যান্ডেজ আসলো কোত্থেকে? এটা আমার খুব জানার কৌতূহল। এটা মির্জা আব্বাস সাহেব আজকে বলছে যে ডিম যে এত শক্তিশালী, এটা জানা ছিল না, যে হাত পা ভেঙে যায়। আমি আপনার মাধ্যমে জানতে চাই আমার এনসিপির ভাইয়ের কাছে, যে ডিম মারার জন্য হাত পা ভাঙলো সময় সেটি বলবেন, কিভাবে হাত পা ভাঙলো। আমি একটু শরীফ ভাইয়ের কাছ থেকে জানতে চাই, যেটি গতকাল অবশ্য বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, নির্বাচনের প্রস্তুতি প্রত্যাশার তুলনায় অনেক ভালো। কিন্তু আমরা দেখছি যে জামায়াত এনসিপির প্রার্থীরা আস্থা নেই কিংবা পরিবেশ নিয়ে অনেক অভিযোগ, যদিও এর পর একজন মারাও গেছেন, সেই অর্থে তাদের অভিযোগ আসলে কতটা অমূলক সেটিও ভাববার বিষয়। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে আলোচকদেরকে শুভেচ্ছা। আপনি আলোচনাগুলো শুনলেন, গত কয়েকদিন ধরে মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় আলোচনাগুলো হচ্ছে, এবং এই আলোচনার সারাংশ সেটা হচ্ছে যে 7 দিনের মধ্যে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া সম্ভব, হ্যানোলাক্স মেখে একেবারে ঝকঝকে ফর্সা হওয়া সম্ভব। কিন্তু একটা গণ অভ্যুত্থানের পরে আমাদের রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হলো না এবং হওয়া সম্ভব না। কারণটা কি? কারণটা হচ্ছে যে কোনো মূল্যে আমাকে ক্ষমতায় বসতে হবে। আমি এখানে এসে সংস্কারের কথা বলি, পরিবর্তনের কথা বলি, ফ্যাসিবাদকে তাড়িয়ে আমরা মহান মানুষগুলো একসাথে হাত ধরেছি, এই যে কথাগুলো বলা হয়, এগুলো সবই হলো ফেক। আপনি গত 3-4 মাসে সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আলোচনা হচ্ছে। তিনি যাদের সাথে জোট করেছেন, যে জামাত সম্পর্কে তিনি কি কি বলেছেন এবং কি কি বলেননি, কি কি বলেছেন, কি কি বলেননি। আমার ধারণা কি জানেন, যদি এনসিপির সাথে জামাতের জোটটা না হতো, তাহলে সব থেকে বেশি দাঙ্গা ফ্যাসাদ করতে হতো জামাতের সঙ্গেই। কারণ তার যে ভাষ্যগুলো, তার যে বক্তব্যগুলো, সেই বক্তব্যগুলো সবাই কি বলেছে এনসিপির? না, সবাই বলেনি, 1-2 জন বলেছে। আপনি রাজনীতির যে সংস্কৃতি, আপনি অনেক দিন ধরে সাংবাদিকতা করেন, গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট জানেন, আগের পেছনের ঘটনা জানেন। আচ্ছা, আমাদের এখানে জুলকারনাইন শায়েরকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে গত 7 মাস 8 মাস ধরে
অশ্রাব্য ভাষায় গালাগালি করা হচ্ছে, তার অপরাধটা কি? সে কি আওয়ামী লীগ হয়ে গেছে? না। আমাদের এখানে ডাক্তার জাহিদের কোনো কন্ট্রিবিউশন নেই? আছে। তাকে যেভাবে অশ্রাব্য ভাষায় সোশ্যাল মিডিয়ায় গালাগালি করা হয়, এমনকি নাসিরউদ্দিন পাটোয়ারিকে গত 6 মাস 7 মাস ধরে কারা গালাগালি করেছে? আজকে যাদের সাথে তারা একসঙ্গে আছে। তার মানে হলো যে আমি এই যে অভিযোগটা দায়ের করার ক্ষেত্রে আমি সময়টা বেছে নিচ্ছি এবং সখ্যতার জায়গাটা বেছে নিচ্ছি যথার্থ। বিএনপির কর্মীগুলো দুধে ধোয়া তুলসী পাতা ফেরেস্তা হয়ে গেছে, আমি এটা বলি না। মনি আপাকে সামনে রেখে বলি, বিএনপি দুধে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, আমি এটা বলি না। কিন্তু আমি যেটা দেখি, ফরিদ যেটা বললেন যে শেরপুরে আওয়ামী লীগের লোকজন, হ্যাঁ থাকতেই পারে। সরকার তো আগেই বলেছে যে এখানে যা কিছু ঘটবে সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। শেরপুরের ঘটনার জন্য সরকার চাইলে আওয়ামী লীগের মামলা করতে পারে, যা খুশি তাই করতে পারে, সেই ক্ষমতা এবং সেই রুচি সরকারের আছে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করি, জুলাইয়ে যখন মিটফোর্ডে একজন মানুষকে পাথর মেরে মারার পরে 1 2 3 4 টিনের চালে কাউয়া তারেক রহমানকে জড়িয়ে বক্তব্য এখানে হয়নি? হয়েছে। এখন আমরা যে কথাগুলো শুনছি যে তারেক রহমান মুসলেকা দিয়েছেন, কোমর ভেঙে দিয়েছি, তারপরে ওই যে মির্জা আব্বাস বোরকা পরে এসেছিল, যে বক্তব্যগুলো হাসান মাহমুদ, যে বক্তব্যগুলো ওবায়দুল কাদের এবং ওই সময়ে আওয়ামী লীগের নেতারা বিএনপির সম্পর্কে যে বক্তব্যগুলো দিতেন, একেবারে হুবহু সেই বক্তব্যগুলো আমরা এখন শুনছি। আপনি যদি তার মুসলেকার কথা বলেন, আপনি যদি কোমর ভাঙার কথা বলেন, তাহলে আপনি কোনো না কোনোভাবে সেই 111কে সাপোর্ট করছেন। তার অর্থ হচ্ছে যে আপনাকে ঘায়েল করার জন্য আমি এমন কোনো পথ এবং পদ্ধতি নেই যেটা অবলম্বন করছি না। তাহলে আপনি আমার সামনে এসে বলছেন আমি সংস্কৃতির পরিবর্তন চাই, আমি এখানে সংস্কার চাই। তো এই সংস্কার তো আমি কোথাও দেখতে পাই না। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের আলোচনাটা হওয়া উচিত ছিল, আমাদের এখানে গণঅভ্যুত্থানটা হয়েছে বৈষম্য নিয়ে, বৈষম্যের বিরুদ্ধে। আমাদের এই যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বৈষম্য কতটা নিরসন করতে পারি। আমি গ্রাম শহরের মানুষের মধ্যে যে বৈষম্য, শিক্ষার ক্ষেত্রে বৈষম্য, চিকিৎসায় বৈষম্য, একজন গ্রামের মানুষ 50,000 টাকা লোন নিয়ে যদি পরিশোধ করতে না পারে, তার গরুটা নিয়ে যায়। কিন্তু ঢাকা শহরে 70-80 জন মানুষ শত শত হাজার কোটি টাকা লোন নিয়েছে, তাদেরকে নানা কায়দায় নানা পদ্ধতি অবলম্বন করে আমি তাকে ঋণ মুক্ত করে আমার জনপ্রতিনিধি করতে যাচ্ছি। এটা কিভাবে বন্ধ করা যায় সেই আলোচনাগুলো নেই। আলোচনা হচ্ছে কে কার উপরে ঢিল ছুঁড়েছে। তো এই যে জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে পরিবর্তনের জন্য আপনি সরকারের যে ভূমিকার কথা বলছেন, আজকে রাজশাহীতে দেখলাম তারেক রহমানকে লাল কার্ড দেখানো হবে। আমার মনে আছে, হ্যাঁ, যারা ক্ষমতায় থাকতেন, প্রধানমন্ত্রী যখন হতেন, বইমেলায় যাওয়ার সময় আমরা প্রতি বছর এটা আমাদের একটা রেগুলার প্রোগ্রাম ছিল। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা কালো পতাকা এবং মুখে কালো ব্যাজ, মুখ বেঁধে যিনি বইমেলা উদ্বোধন করতে যাবেন তার সামনে আমরা কালো পতাকা প্রদর্শন করব। আচ্ছা, আজকে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লাল কার্ড দেখানো, এর ভেতর থেকে আপনি কি মানে মেসেজটা কি দিচ্ছেন? তারেক রহমানকে সেখানে ঢুকতে দেবেন না? আচ্ছা, আপনি দিলেন না, কিন্তু কালকে যদি সেখানে তার তো কিছু নেতাকর্মী আছে তো, তারা যদি এটার পেছনে যারা আছে তাদের পেছনে গিয়ে দাঁড়ায়, অথবা তারা যদি কোনো একটা কর্মসূচি দেয়, তাহলে সহিংসতা বাড়বে না কমবে। এবং এই যে কাজগুলো আমি যেটা দেখতে পাচ্ছি, খুব পরিকল্পিতভাবে নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করার জন্য এবং জুলাই অভ্যুত্থানের পরে অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বিভক্ত করার জন্য, ওই যেটা বলেছি, উদীচী পুড়িয়ে দিতে হবে। কেন? উদীচী হচ্ছে হিস্টোরিক্যালি ফ্যাসিবাদের এজেন্ট। অথচ বাংলাদেশে জুলাইয়ে যখন আন্দোলন দমন করতে কারফিউ দেওয়া হয়েছিল, তখন উদীচীর নেতৃত্বে সাংস্কৃতিক কর্মীরা প্রেস ক্লাব থেকে প্রথম মিছিলটা বের করে। এখন এসে আপনি তছনছ করে ফেলতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি, আস্তে আস্তে করে সমস্ত শক্তিকে আপনি একদিকে ঠেলে দিয়ে এবং খুব পরিকল্পিতভাবে 1টা 2টো 3টা, এর বাইরে কেউ জুলাইয়ের পক্ষে ছিল না। সবাই হলো ফ্যাসিবাদের দোসর, সবাই হলো ফ্যাসিবাদের দালাল, সবাই আওয়ামী লীগের দালাল। কিন্তু আমি যখন গোপালগঞ্জে গিয়ে জামাতের নেতা বলছে যে আপাকে এবার ভোট দিতে পারছেন না,
মানে শেখ হাসিনাকে আমাদেরকে ভোটটা দিবেন, তখন কিন্তু সে ফ্যাসিবাদের দালাল হচ্ছে না। ক্ষমা করে দিয়েছেন তিনি গতকাল, ক্ষমা করে দিচ্ছেন। ক্ষমা করে দিয়েছেন। ফরিদুল হক, তো আপনার কাছ থেকে জানতে চাই শুরুতে, জামাত ইসলামের আমির শফিকুল ইসলাম বলেছেন, যিনি একদিকে এক হাতে কার্ড দিয়ে মায়েদের সম্মান দেখাচ্ছেন, তিনি তার সহকর্মীরা আবার কিভাবে, তিনি বা তার সহকর্মীরা কিভাবে আবার মায়েদের গায়ে হাত দিচ্ছেন। এক হাতে কার্ড আর এক হাতে আমার মায়ের গায়ের হাত, এটা বরদাস্ত করা হবে না। সেরকমভাবে কি আসলে ইঙ্গিতে বোঝাই যাচ্ছে যে বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, বিএনপি কি সেরকমভাবে অবস্থান নিয়ে নারীদের উপরে অসম্মান করেছেন এখন পর্যন্ত? না, ওটা তো বললাম তো, অবস্থান মানে ব্যাপারটা হচ্ছে যে ধরেন গতকালকে শেরপুরে যে ঘটনা ঘটেছে, এটা কি তারেক রহমান সাহেব অবস্থান নিয়েছেন কিংবা বিএনপি কেন্দ্র অবস্থান নিয়েছেন? কিন্তু ঘটনা তো ঘটছে। তার মানে ঘটনাটা হচ্ছে যে ওই জায়গা পর্যন্ত ওনাদের কন্ট্রোল নাই। এখন কন্ট্রোল নাই, এইটা আবার ধরেন বিএনপির পক্ষ থেকে তো স্বীকার করা হয় না। গতকালকেই তো শেরপুরে জেলা কমিটি স্থগিত করা হয়েছে, কন্ট্রোল নাই বিধায়িত স্থগিত করা হয়েছে। কিংবা এইবারই সম্ভবত ইতিহাসের সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী বিএনপির, তার মানে কি কন্ট্রোল নাই? খুব সিম্পল যে জিনিসটা। তো এখন এই জায়গা থেকে দায়টা তো ধরেন তাদেরকে নিতে হবে। মানে আমি যদি একটা অন্যায় করি, অপরাধ করি, এটা দায় তো আমার দলকে নিতে হবে কিংবা আমার দলের প্রধানকে নিতে হবে। এটা খুব সিম্পল। এখানে আপনি ধরেন আওয়ামী লীগের ভাষায় বলতে পারবেন না যে ব্যক্তির দায় দল নিবে না, এটা তো বলতে পারবেন না। এটা আপনাকে ব্যবস্থা নিতে পারতে হবে। এইখানে আপনার এত বড় দল যেহেতু আপনি দাবি করেন, তাহলে এত বড় দলের জন্য আপনার ইয়েও তো খুব স্ট্রিক্ট হইতে হবে। আপনার স্ট্রিক্ট আমরা দেখলাম প্রচুর মানুষকে বহিষ্কার করা হইলো, এটা আমরা দেখলাম প্রথম দিকে। এটা নিয়ে কিন্তু আমরা খুব বিএনপি আপাসহ বিএনপি নেতাদের সাথে আমরা যখনই টকশোতে বসেছি, ওনারা কিন্তু খুব জোর গলায় বলেছেন 7,000-কে আমরা বহিষ্কার করেছি। পরে ফেরত আনলেন কতজনকে, সেটার হিসাবটা কই? সেই সব মিডিয়াতেও আমরা পাইনি, কিন্তু অনেককে তো ফেরত আনা হয়েছে। কেন আনা হইলো? তখন কি তাহলে তার অপরাধটা ভুল ছিল কিংবা দল কি ভুল সিদ্ধান্ত নিয়েছিল? এই বিষয়গুলো কিন্তু না। আমি একটা দুটো জিনিস একটু বলি। ব্যাপারটা হয়েছে কি যে ধরেন মানে ফ্রেমিং হয়তো বিভিন্ন রকম ফ্রেমিং হয়। যেন আপা একটা সুন্দর কথা বলছেন, বিচ্ছিন্ন ঘটনা, তাই না? কিন্তু বিচ্ছিন্ন ঘটনা 200-র উপরে মানুষ 1.5 বছরে বিএনপির অন্তর্কন্দলে মারা গেছেন, সবগুলো বিচ্ছিন্ন। তার মানে এটা একটা ট্রেন্ড, এটাকে ট্যাকেল করতে পারছেন না ওনারা। এটা একটা ট্রেন্ড। এই সন্ত্রাসটা এখন ধরেন বিরোধী দলের উপরে গিয়ে চাপতেছে, যেহেতু ধরেন কারণ তারা তো নিজেদের মারামারি করে একটা সেট তৈরি করছে। সেট আপটা কি আমরা বুঝি, পলিটিক্যাল পাওয়ার দিয়ে এখানে কি সেট আপটা তৈরি হয়। কিছু জায়গা দখল করা হয়, কিছু ঘাট দখল করা হয়, কিছু বাজার দখল করা হয়, চাঁদাবাজির একটা ধরেন তৃণমূলের একটা সেট আছে। এই জায়গাটার মধ্যে ধরেন কোনো কারণে যদি ওইখানে অন্য দল ক্ষমতায় চলে আসে, তখন তাদের তো ওই জায়গাটা ধরে রাখতে হবে, এদেরকে কোনো রকম জায়গা যাতে না দেওয়া যায়। এটা হচ্ছে যে মানে সংঘাতের জায়গাটা হচ্ছে এইটা। জায়গাটা কি আটা আপা বললেন যে ওইখানে এই কলেজের মধ্যে বিএনপির লোকজন ছিল কিনা, ওইখানে ছাত্রদলের সেক্রেটারি ছিলেন। এবং আপনার ধরেন এই ধস্তাধস্তির মধ্যে ডিম মারার মধ্যে ছাত্রদলের কর্মীদেরকে আমরা শনাক্ত করতে পারছি, যারা হচ্ছে ছাত্রদলের মিছিল মিটিংয়ে যায়, তাদের ফেসবুকে ছাত্রদলের ইয়ে দেয়, ডিম সহ পাথর সহ তাদেরকে আমরা চিহ্নিত করছি। এবং এই যে ধরেন আহত হয়েছে, এখানে তো একটা বড় সংখ্যক মানুষের মনে করেন যে পুরো ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে, এখানে প্রচুর মানুষ টানা হেঁচড়ার মধ্যে এগুলো হয়, পাথর মারা হয়েছে, এই ঘটনাগুলো তো এখানে ঘটেছে। তারপরে মানে ধরেন আপনি ঘায়েলের কথা বলতেছেন, এই বলতেছেন, ঠিক আছে, কিন্তু ধরেন এই জায়গাগুলো ঘায়েল আপনি করেন, অসুবিধা নাই, মানে আপনি প্রপার ওয়েতে ধরেন। আমাদের প্রবলেমটা যেটা হয়েছে যে এইটা আমরা খুব দ্রুত ভুলে গেছি যে আমরা যা 2 বছর আগে একসাথে আন্দোলন করছিলাম, সবাই ভুলে গেছে। এটা একটা মূল প্রবলেমের জায়গা। এই জায়গাটা থেকে, যেই জায়গাগুলো থেকে দায়িত্বশীল জায়গা, ধরেন বিএনপি দাবি করে বড় দল, তাহলে তাদের বড় দায়িত্ব না, বড় দায়িত্বটা আমরা কোথায় দেখতেছি? বড় দায়িত্ব তো আমরা দেখতে পাচ্ছি না। এখন আপনার সাথে ধরেন ঠিক আছে, আপনি ধরেন আজকে অথবা গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে স্বাধীনতা বিরোধী, আবার সে আওয়ামী লীগের টোন আনতেছে, স্বাধীনতা বিরোধীর কথা বলতেছেন। তো স্বাধীনতা বিরোধী হলে কিন্তু জামাত যদি স্বাধীনতা বিরোধী হয়, তাহলে প্রথম বলছে স্বাধীনতা বিরোধী বলাটা কি আওয়ামী লীগের টোন হবে? মাপচে ভোট চাইতে হবে, এটা যদি হয়, এটা তো আওয়ামী লীগের টোনে বলছেন তো উনি। তো তাহলে ওনাদের আসলে 3 বার অন্তত মাপচে ভোটে যাওয়া উচিত, কারণ জামাতকে এখানে এস্টাবলিশ করছেন ওনারা জামাতকে, জিয়াউর রহমান সাহেব জামাতকে রাজনীতির সুযোগ দিয়েছেন। 91 সালে খালেদা জিয়া ওনাদেরকে নিয়ে ক্ষমতায় গেছেন, 2001 সালে ওনাদেরকে মন্ত্রী বানাইছেন। তো আপনারা মাপচে ভোট চান, সেটা তো আপনারা চাচ্ছেন না। এটা একটা ঐতিহাসিক বাস্তবতা। জামাত যে কোনো কারণেই হোক এখন একটা রাজনীতির জায়গাতে আছে। এখন আপনি যদি আওয়ামী লীগের টোনে, দিল্লির টোনে, মানে এটা আওয়ামী লীগের টোন কেন হবে? আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ এই টোনগুলো ব্যবহার করেছে, রাজাকার, স্বাধীনতা বিরোধী, এই জঙ্গি, সেটা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজের করে ফেলতে চাইছে। হ্যাঁ, নিজের করে ফেলতে চাইছে। এখনোই মুক্তিযুদ্ধের ঠিকাদার এটা কি বিএনপি নেবে? তাহলে
ওই মুক্তিযুদ্ধের ঠিকাদারি, এটাকে আমরা বিএনপির হাতে তুলে দিব? জনগণের মুক্তিযুদ্ধ। যেমন আপনারা তো আপনি জুলাই যদি- জুলাই আপনি যদি জুলাই যোদ্ধা মোটেই হিসেবে না, আপনারা মোটেই তা না, এককভাবে আমাদেরকে দায়ী বরং জুলাইয়ের গাদ্দার বলা হচ্ছে। বিএনপি সবচেয়ে বেশি বলছে। শরীফ ভাই খুব চমৎকার ভাবে মনে করেন যে গালাগালি দেখছেন, এদের বিরুদ্ধে গালাগালি, এদের, কিন্তু আমাদেরকে যে গালাগালি করা হচ্ছে এবং টানা যে ধরেন আপনাদের যমুনার টিভিতে, আমি একটা উদাহরণ দিই, ভালো কথা মনে পড়ছে, যেটা জি, হচ্ছে একটু ছোট করে, জি। এই কয়েকদিন আগে খুলনাতে 3 জন এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হয়েছে। ঠিক আছে, আমি 8 ঘন্টা পরে, আমার কাছে এখন স্ক্রিনশট আছে, আমি দেখাতে পারবো আপনাদের ভেরিফাইড ফেসবুক পেজে, এখনো তখনও 8 ঘন্টা পরেও সেই ফটো কার্ডে ওই ফ্রেমটাই আছে। এনসিপি পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে 3 জন গ্রেফতার, হয়রাস 3 জনই ছাত্রদলের কর্মী, যেটা আপনারা 8 ঘন্টা পরেও চেঞ্জ করতে পারেন নাই। তো এই যে ধরেন আমাদের উপরে যে অ্যাটাক হয়েছে, আমাদের উপরে যেরকম অ্যাটাক হচ্ছে, এখন আপনি আজকে এই যে এখন আমি কথা বলতেছি, আপনার লাইভের নিচে যান, গিয়ে ধরেন গালি দেখতে পাবেন আপনি। এইগুলো কিন্তু ধরেন আবার শরীফ ভাই দেখেন নাই, শরীফ ভাই দেখতেছেন শুধু বিএনপির লোকদের উপরে গালি হচ্ছে। গালি তো তাহলে আমাকে কারা, জামাতের লোকরা আমাকে গালি দিচ্ছে? আমি যখন জামাতের বিরোধিতা করছি জামাতের লোক গালি দিচ্ছে, যখন বিএনপির বিরোধিতা করতেছি তখনও কি জামাতের লোক গালি দিচ্ছে? মানে এটা দুই দিক থেকেই আছে, আমাদেরকে ওইভাবে দেখতে হবে, অবজেক্টিভলি দেখতে হবে, দুই দিকেই আছে জিনিসটা। জি, মনিয়াপার কাছ থেকে আমি একটু সেটির একটু বিষয় জানতে চাই যে আওয়ামী ন্যারেটিভ নিয়ে আবার মুক্তিযুদ্ধকে ব্যবহার করছে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে ক্ষমা চেয়ে, কিন্তু ফরিদুল হক বলছেন যে তাহলে তো সে দায় প্রথমে বর্তায় বিএনপির উপর। বিএনপির উপর কেন এই দায় বর্তাবে? বিএনপি তো কি করেছে? আসলে জামাতকে সুযোগ দিয়েছে, জোটে নিয়ে এতদিন ভোট করেছে, এখন বিপক্ষে গেছে বলে তাকে মাপ চাইতে হবে? শুনেন, বিএনপি বিপক্ষে গেছে বলে এই নিয়ে তো প্রশ্ন আসে না। পক্ষে ওটা ছিল যুগপৎ আন্দোলন। যুগপৎ আন্দোলন অনেকের সাথে, না, শুধু এই যুগপৎ কেন, জামাত আওয়ামী লীগের নেতাদেরকে সাথে- ধানের শীষ দিয়ে আমি নির্বাচনে বলি, গেছে বিএনপি। কখন ধানের শীষ দিয়েছে? যখন জামাতকে ব্যান করে দেওয়া হয়েছে, জামাত যখন রিকোয়েস্ট করেছে, মানে বিপদে জামাতকে বন্ধুত্বের ছেড়ে দেয় পরিচয় নাই। দিয়েছে। আমি যুগপৎ আন্দোলন, এই জামাত কিন্তু আওয়ামী লীগের সাথেও করেছে, আওয়ামী লীগের সাথে করেছে, এবং জামাত কিন্তু স্বাধীনতার পরে থেকে সব সংসদেই কম বেশি ছিল, টুকটাক ছিল, তো ইলেকশন করেছে। তা এখন কথা হলো যে বিএনপি ওই ন্যারেটিভ থেকে কোনোদিন বলে নাই যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, এটা তো বলে নাই। একটা আন্দোলনে একসাথে একই দেশের নাগরিক, তার শাস্তি তার হবে, অপরাধ যা করছে সেটার শাস্তি তার হবে। ওই হিসাবটা যদি করতে চান তাহলে বাংলাদেশে কোনো দলই বাদ নাই যে জামাতের সাথে যায় নাই। আপনি দেখেন এখন অলি আহমেদ গেছে না, এখন আপনার আখতারুজ্জামান গেছে না, এরা তো মুক্তিযোদ্ধা। তো আমার কথা হচ্ছে যে যার যা এখানে প্রয়োজন ওইটা যুগপৎ আন্দোলন। অলি আহমেদ গেছে বলে অলি আহমেদ যেমন যে রাজাকার হয় নাই, আবার কোনো রাজাকার যদি তাকে নিয়ে থাকে তারাও তেমন মুক্তিযোদ্ধা হয় নাই। আমার কথা যে যার জায়গা থেকে আপনার এই কাজের জন্য এই পুরস্কার, এই অপরাধের জন্য এই শাস্তি, সেই জায়গায় জামাত যে এত কথা এখন বলছে যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি সন্ত্রাসী, বিএনপি মাস্তান, বিএনপি ইত্যাদি, আমি তো একই কথা যদি বলি যে 2001 সালে যখন জামাত বিএনপির সাথে মন্ত্রিপরিষদ ভাগাভাগি করছে, তখন তো বলেন এই বিএনপি সন্ত্রাসী, বিএনপি চাঁদাবাজ, বিএনপির সঙ্গে আমি থাকবো না, আমার ইজ্জতে হানি হবে। সেটি আজকে ডক্টর শফিকুর রহমান বলেছে 3 মন্ত্রণালয়কে দুর্নীতি থেকে বাঁচাতে তারা পদত্যাগ করেনি। এই জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু তাদের নামে মামলা হয়েছে। আপনি যদি ওই হিসাবগুলো করেন, টিনের মামলা তাদের হয়েছে, তাদের ওই মন্ত্রণালয় তাদের নামে অনেকগুলা করে মামলা হয়েছে। 1/11-তে তারাও কিন্তু রক্ষা পায় নাই মামলা থেকে, বরং একমাত্র 1/11 দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার এই যে এতিমের সেটার মামলা রজ্জু হয়েছিল, কিন্তু কোনো সাক্ষ্য প্রমাণের অভাবে সেটা খারিজ হয়েছে। একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার নামে কোনো মামলা হয় নাই। তো তারা কিভাবে নিজেরা এত কিউর বলে? তারা কিভাবে বলে? তাদের নামেও আপনি খোঁজ নিতে যান, অনেকগুলা করে তাদের নামে প্রবলেম আছে। মামলার কথা বলছি যে অনেক কম দুর্নীতির মামলা, আপনার অনেক কম, তাদের মন্ত্রী পরিষদও তো কম। আপনার ওই জায়গায় যদি আপনি হিসাব করেন, অনেক কমের সঙ্গে তাদের লোকগুলো তো একদম কিয়র না, ফেয়ার না। এখনো যদি আপনি হিসাব করেন, তারা তো কিয়র না, ফেয়ার না। আমরা ওইভাবে বলি না। তাদের ওইখানে বিভিন্ন জায়গায় তারা ধরা খাচ্ছে, বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করছে, বিভিন্ন জায়গায় তারা ঘর টর দখল করছে, এবং বলছে আমাদের জিনিস ছিল আমরা পুনর্দখল করলাম। পুনর্দখল করার জন্য তো সরকার আছে, পুলিশ আছে, তাদের মাধ্যমে তারা যায় নাই। তাহলে বিএনপিও তো পুনর্দখল করছে, বিএনপি সংখ্যায় বেশি, বিএনপির সবচেয়ে বেশি ক্ষতি করছে আওয়ামী লীগ, বিএনপি সব দখল করছে আওয়ামী লীগ, ঘরবাড়ি দখল করছে আওয়ামী লীগ, পুকুরঘাট দখল করছে আওয়ামী লীগ, টাকা পয়সা দোকানপাট দখল করছে আওয়ামী লীগ, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছিনায় নিয়ে গেছে আওয়ামী লীগ। তা এগুলা পুনর্দখল করতে গেলে তখন বিএনপি চাঁদাবাজ হয়ে গেল। তাহলে ওনারা তখন নিজেদের আপনার দেখেন যে শুধুমাত্র আপনার কি বলে ব্যাংক, ইসলামী ব্যাংক তারা দখলই করে নাই,
5,000 6,000 কর্মচারী তারা বাতিল করে দিয়েছে, বাদ দিয়েছে। ওই মানুষগুলা যারা চাকরি নিয়েছিল তাদের কি দোষ ছিল? চাকরি তো যখন যেভাবে আপনিও যদি সামনে পাইতেন যে ওই ব্যাংকের সার্কুলার আছে, আপনার কোনো চাকরি নাই, বেকার, আপনিও তো চাকরি নিতে পারতেন, আমিও নিতে পারতাম, ফরিদও নিতে পারতো। তাহলে ওই হিসাবটা কি করেছে? তারা সবগুলাকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে যে যেমন আওয়ামী লীগ ছিল তেমন তো তারাও। জি, আমি একটু শরীফের কাছ থেকে জানতে চাই ভাই আরেকটি বিষয়। আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা এখন নেই, কিন্তু আরেকটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এর আগে পরে তিনি আরো কথা বলেছেন এবং এক ধরনের ইঙ্গিতও দিয়েছেন কারা আসলে সেটি করছে। তার মানে কি এই যে আওয়ামী লীগের বাইরেও কেউ আছে যারা ভোট পেছানো বা বাধা দেওয়ার ষড়যন্ত্র করছে এখনো? ধন্যবাদ, এটা খুবই ইন্টারেস্টিং। আমি শুনেছি যে অনেক জায়গায় একটু রাজনীতি সম্পর্কে যারা বোঝে, কিশোর টাইপের, তারা নাকি তার পরিবারের কাছে জিজ্ঞেস করে যে বাবা উনি কাদের কথা বললেন। আবার জামাতের নেতারা যখন বলে একটা বিশেষ দল, তাদের কাছেও নাকি গিয়ে জিজ্ঞেস করে বাবা কাদের কথা বললেন। মানে দুই পক্ষের আপনি খেয়াল করবেন, কেউ নাম বলে না। কারণ হচ্ছে ওই যে মুন্সিগঞ্জের আব্দুল হাইয়ের কথা মনে আছে, নাম বললে চাকরি থাকবে না। দুইজনের কেউই কিন্তু নাম বলে না, একটা বিশেষ দল, কিন্তু অনবরত তারা পরস্পরের বিরুদ্ধে এই এখনো সম্ভবত ওই যে এটা লাশটা কাটে নাই আর কি। সেই কারণে তবে আমার কথার মোদ্দা কথা হলো, আমাদের সংস্কৃতিতে আপনি যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন সেটা পরিবর্তন হয়নি, এবং পরিবর্তন হওয়ার আমি আপাতত কোনো সুযোগ সম্ভাবনাও দেখি না। কেন দেখি না? এই জায়গাটায় গত পরশুদিন আমাদের প্রধান উপদেষ্টা তিনি যেভাবে জালিয়াতি একটা দেশ হিসাবে বাংলাদেশকে তিনি তুলে ধরলেন, তার আমি যদি জিজ্ঞেস করি এইটি নিয়ে কোথাও বলার সাহস অনেকের নাই, বলবে না ভয়ের কারণে, কিন্তু তার তো একটা দায়িত্ব আছে। আমাদের যে সংস্কৃতি পরিবর্তন করার জন্য 15 বছর আওয়ামী লীগ নষ্ট করে দিয়ে গেছে, ঐকিক নিয়মে তো একটা হিসাব আছে। আপনি তো 1.5 বছর পেয়েছেন, আপনি কি করেছেন? আমাদের রাজনৈতিক দলগুলো পরিবর্তনের যে জায়গাটা, আমি একটা জায়গায় ফরিদের সঙ্গে আমাদের অনেকগুলো জায়গায় এই অনুষ্ঠানের বাইরেও আমরা অনেক বিষয়ে কথা বলবো, একমত হব, কিন্তু একটা বিষয় আমি বলি, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের না, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মানুষের মুক্তিযুদ্ধ। 16ই ডিসেম্বর বললে এটা আওয়ামী লীগের প্রপার্টি না, বরং আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে সমস্ত দুষ্কর্মের ঢেকে রাখার জন্য ত্রিপল হিসাবে ব্যবহার করেছে। সেই কারণে আমরা মুক্তিযুদ্ধের কথা 1000 বার বলবো, বুক ফুলিয়ে বলবো। আমি যে সংগঠনের পরিচয় দিচ্ছি, আমার সংগঠন মুক্তিযুদ্ধের সময় একেবারে সশস্ত্র বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সেই কারণে আমি 1000 বার মুক্তিযুদ্ধের গৌরবের কথা বলবো। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, মুক্তিযোদ্ধাদের দল না? জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিলেন না? জেড ফোর্সের প্রধান ছিলেন না? তো বীরোত্তম ছিলেন না? তো বিএনপি তো এটা বলবেই। তো এইটা বললে আমাদের গায়ে উত্তাপ লেগে যায়, কিন্তু হ্যাঁ এই বিএনপি কেন মুক্তিযুদ্ধের কথা বলে? তার অর্থ হলো আমি এটা কেউ বলতে পারবে না। কেন? শেখ হাসিনা তো চা খেতেন, পানি খেতেন, এই দেশে থাকতেন, এই দেশের আলো বাতাস নিতেন, আমি কি নিব না? একটু আগে দেখলাম, আপনি এই যে জুলাই বলেন, একটু আগে দেখলাম জুলাইয়ের ঘটনায় একেবারে আসামি, মামলার আসামি গত পরশুদিন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক মঞ্চে ছিলেন। তাহলে প্রশ্ন হলো, জুলাইটাকে আওয়ামী লীগ যেভাবে মুক্তিযুদ্ধকে সেল করেছে, আমি এখন জুলাইটাকে সেল করছি যখন আমার যেখানে প্রয়োজন। কেন? মেজর আখতারুজ্জামানকে যখন আমরা দলে নিয়েছি তখন আমাদের মনে হয়নি যে সে দোষর ছিল? আমি সুমন দোষর ছিল, ব্যারিস্টার সুমন এমপি হয়েছিল, আখতারুজ্জামান তো এমপি হতে পারেনি, তিনি তো নির্বাচন করেছিলেন, হেরে গেছেন। তো আমি তো তার কথা একবারও বলি না। কেন? কারণ হচ্ছে ওটা বলতে গেলে আমার বিজনেসের ক্ষেত্রে অথবা সেটিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় আপনি দেখছেন, এই যে বলছি মায়েদের গায়ে হাত তোলা যাবে না, অবশ্যই তোলা যাবে না। জামাতের আমির যে বারবার বলছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, কারণ তিনি এই জিনিসটা তুলে ধরছেন যে নারীকে, শুধু নারী না, কোনো জনগোষ্ঠীর উপরে আপনার হাত তোলার অধিকার নেই। কিন্তু তিনি যখন মে মাসের 28 তারিখে 2025 সালের চট্টগ্রামে যে নারীকে লাথি মারা হয়েছিল, তারপরে তাকে একদিন পরে জেল থেকে বের করে মালা দিয়ে যখন স্লোগান দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তখন যদি এই দৃঢ়তা দেখাতেন, আজকের এই ঘটনাটা তাদের নারীদেরকে আমাদেরকে রক্তাক্ত দেখতে হতো না। সোশ্যাল মিডিয়ায় বট বাহিনী করে একজন নারীকে যেভাবে অশ্লীল অশ্রাব্য ভাষায়, যারা গণ অভ্যুত্থানের সামনের কাতারে থেকে লড়াই করেছে, তাদের প্রত্যেককে যেভাবে গত 1 বছর
অন্যায় অপদস্থ গালি গালাজ থেকে শুরু করে চরিত্র হননের কাজগুলো কারা করেছে? জি, আপনি জানতো তাদের আইডিতে? জি, ফরিদুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। যেহেতু আপনারা জোটে আছেন, জামাত আমিরের আরেকটি মন্তব্য ধরে আপনাকে জানতে চাই। 13ই ফেব্রুয়ারি থেকে দেশ পাল্টাবে, চাঁদাবাজ মুক্ত হবে, এটি তিনি বলেছেন তার বক্তব্যে। একটু জানতে চাইছি কিভাবে, মানে 13ই ফেব্রুয়ারিতে কি সব চাঁদাবাজ দেশ ছেড়ে পালিয়ে যাবে কিনা, মানে কি না, চাঁদাবাজির সাথে ধরেন ওই পলিটিক্যাল পাওয়ারের একটা সম্পর্ক আছে। মানে সেটাই একটু জানতে চাই। বিএনপির নামে যে সমস্ত চাঁদাবাজি হচ্ছে, সেই সমস্ত চাঁদাবাজি 17 বছর ছিল আওয়ামী লীগের সময়। তখন চাঁদাবাজ কারা ছিল? আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগের লোকরা কি এখন চাঁদাবাজি করে? নাই। কেন করে না? কারণ আওয়ামী লীগ ক্ষমতায় নাই। খুব সিম্পল। তো ধরেন এই যে মাঝখানে যে বাফার জোন ছিল, যেহেতু এখানে ধরেন ওই অর্থে কোনো পলিটিক্যাল সরকার ছিল না, এটা বাফার জোন ছিল। যেহেতু বিএনপি বড় দল, কেন তাদের মাসল বেশি, লোকজন বেশি, দাউটাও নিয়ে নেমে পড়ে, ঠিক আছে, বন্দুক টন্দুক আছে, এই জন্য তাদেরকে টেকাইতে পারেনি। কিন্তু নির্বাচনের পরে বিএনপি যদি ক্ষমতায় না আসে, তাহলে তো তারা পলিটিক্যাল শেল্টার এবং স্টেট শেল্টার পাবে না। তার মানে ক্ষমতা আসবে না, সেটি আমরা তো সেটাই মনে করি যে এই যে চাঁদাবাজি, দখলবাজি, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, তাদেরকে বাংলাদেশের জনগণ জুলাই গণঅভ্যুত্থানের পরে ভোট দিবে না। এই জায়গাটা তো আমরা পরিষ্কারভাবে মনে করি। নাহলে আমরা নির্বাচনে কম্পিট করতেছি কেন? তো খুব পরিষ্কার ব্যাপার। ভাইয়ের আমি শরীফ ভাইয়ের একটা কথা একটু ছোট্ট একটা সেকেন্ডে রেসপন্স করি। আমার কথাটাকে উনি একটা ভুল মিসরিড করছেন কিংবা ভুলভাবে ব্যাখ্যা করছেন, যেটা আমাকে করার সুযোগ তৈরি করে দেয়। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা যাবে না। আমি এই কথা কিন্তু বলিনি। আমি বলছি যে মুক্তিযুদ্ধের ঠিকাদারি নেওয়ার যে প্রচেষ্টা বিএনপির মহাসচিবের কণ্ঠে আমি শুনতে পেয়েছি, এটা আওয়ামী লীগের মতো, যে আপনি মাপ চেয়ে আসবেন, এই যে এই সুরে যে কথা বলা, মাপ চেয়ে ভোট চাইতে যাবেন। তাহলে আমি বলেছি যে ওইটা যদি উনি বলেন, তাহলে ওনার আসলে 3 বার মাপ চেয়ে ভোট চাইতে যাওয়া উচিত। কেন? কারণ অন্তত 3 বার ঐতিহাসিকভাবে এই জামাতকে, যদি জামাত ওই দেশে দোষী হয়, ওনারা প্রতিষ্ঠা করেছেন, ওনারা মুক্তিযোদ্ধাদের দল, ওনাদের 3 দুগুণে 6 বার করা উচিত। তাহলে শরীফের কথাই যদি আমি ধরি যে ওনারা মুক্তিযোদ্ধাদের, তাহলে 3 দুগুণে 6 বার করা উচিত। জি, সময় কম, আমি শরীফের কাছে একটু জানতে চাই। কিন্তু অবশ্যই মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, অবশ্যই মুক্তিযুদ্ধের কথা বলতে হবে। মুক্তিযুদ্ধের কথা বলার মধ্যে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে মুক্তিযুদ্ধকে আপনি ব্যবহার করবেন কিনা রাজনৈতিকভাবে। এই জায়গায় কিন্তু জুলাইকে ব্যবহার করা যদি যায়, তাহলে মুক্তিযুদ্ধকে ব্যবহার করা যাবে না। সেই জায়গায় আমরা বাধা দিব। জি, শরীফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই পোস্টাল ব্যালট প্রসঙ্গে। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,32,000, কিন্তু নিবন্ধন করেছিল 12 লাখের বেশি। এর কারণ কি? মানে ভোটারদের আগ্রহ কি কমে যাচ্ছে দিনকে দিন? প্রথমত সরকার পুরো ভোট ব্যবস্থাপনাটা একটা জটিল জায়গায় নিয়ে গেছে। মনে করিয়ে দেই, যখন নিবন্ধন চলছিল তখন দেশের ভিতরের নির্বাচনের কাজ ফেলে রেখে প্রধান নির্বাচন কমিশনার আর একজন, সম্ভবত গাজীপুরের ইলেকশন কমিশনারকে সাথে নিয়ে কানাডাতে প্রায় 15 দিনের বেশি তিনি সেখানে অবস্থান করেছিলেন, এবং অনেক জায়গায় সমালোচনা হয়েছিল যে এই ধরনের একটা পরিস্থিতিতে তিনি কেন গেলেন। সম্ভবত সরকারের পক্ষ থেকে কেবলমাত্র ওই যে নিবন্ধনের কাজটি করা হয়েছে, এবং তারপরে সরকার কতগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিতর্ক সৃষ্টি করেছে এবং মানুষের আগ্রহের জায়গাটা নষ্ট করে ফেলেছে, এবং বিতর্ক তৈরি হয়েছে। কারণ আমরা যে ব্যালটটা দেখেছি, সেখানে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরে যে বক্তব্যটা এসেছে, এবং দেশের রাজনীতিতে বাইরে যারা থাকেন তারা দেশকে অসম্ভব ভালোবাসেন, আবার ছোটোখাটো ঘটনায় তাদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। তাদের মধ্যে জুলাই যে ধরনের প্রাণস্পন্দন সৃষ্টি করেছিল, পরবর্তীকালে সেই জুলাইকে যেভাবে অপব্যবহার করা হয়েছে, জুলাইকে ব্যবহার করে কিছু সংখ্যক মানুষের নানা রকমের অপরাধমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন ধরনের অপরাধকে জাস্টিফাই করার জন্য এটিকে ব্যবহার করা, আমার ধারণা মানুষের মনের মধ্যে এটা এক ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। এবং তারা, কারণ যারা বাইরে থাকেন তাদের পক্ষে ভোট কেন্দ্রে তো আর আসতে হবে না, সুতরাং এটি সংগ্রহ করবেন, ভোটটা দিবেন, পাঠিয়ে দিবেন। আর এটি যেহেতু প্রথম সুযোগ, সেই জায়গাটায় সরকারের প্রচারণার থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনা এবং দেশের মধ্যে পোস্টাল ব্যালট নিয়ে যে ধরনের কেলেঙ্কারি তৈরি করেছে ব্যালট প্রিন্ট করার ক্ষেত্রে, সম্ভবত সেই কারণে মানুষের মনের মধ্যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছে নির্বাচন সম্পর্কে। মুনিয়াপা, একটু আপনার কাছ থেকে জানতে চাই আরেকটি ভিন্ন প্রসঙ্গ। আগামী 12ই ফেব্রুয়ারি গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সদস্য সচিব নাজিবুর রহমান। একটু আপনার কাছ থেকে জানতে চাই, আমরা দেখছি কেন্দ্রীয় নেতারা হা ভোটের পক্ষে বলছেন, তার মানে কি অবস্থানটা এই যে কেন্দ্রীয় নেতারা হায়ের পক্ষে বলবেন কিন্তু তৃণমূলে আসলে নায়ের পক্ষে বলবেন? এটা কি দলীয়ভাবে সেরকম বার্তা? এটা আসলে আরো প্রশ্ন করা হয় আমাদের। এটা খুব দুঃখজনক যে
বিএনপির কেন্দ্র কাউকেই কিছু বলে নাই, বরং বিএনপির কেন্দ্র থেকে নজরুল ইসলাম খান এবং মহাসচিব যে কথাগুলো বলেছেন, এটা আপনারাও যেমন শুনেছেন, প্রান্তের লোকরাও তেমনই শুনেছে। এখন কেউ যদি, সরকার তো 2 রকম ভোটের একটা অপশন রেখেছে, হা ভোট এবং না ভোট। যদি 2 রকম ভোটের অপশন থাকে, কেউ ব্যক্তিগতভাবে নাকে দিতেই পারে, সেটা আপনার মধ্যেও দিতে পারে, বিএনপির মধ্যেও দিতে পারে, এনসিপির যদি মধ্যেও সেটি দিতে বিএনপির পারে। অবস্থান হয় তাহলে পরিষ্কার করছেন না কেন? আর আরেকটা বলছেন যে বিএনপি আর সেরকম কিভাবে কাউকে পরিষ্কার বলেনি। করবে আপনি বলেন তো? নির্বাচনে আমাদের চিফ হচ্ছে নজরুল ইসলাম খান সাহেব, উনি নিজে বলেছেন বিএনপির কিন্তু মহাসচিব কাউকে থেকে কোনো নেয়। বার্তাটি দিচ্ছেন না কেন? যে এটা নেতাকর্মীদের? আমাদের কথাই তো, আমাদের নেতা নীতি নির্ধারক মহল যে বার্তা দেন, যে কথাগুলো বলেন, আমরা তো ওগুলোতেই ফলো করি। গেল একটা। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি অ্যাজ এ নারী হিসেবে। এইবার ভোটের আগে সবগুলা রাজনৈতিক দলরা মিলা ঠিক করলো 5% ভোট দিবে নারীদের। নারীদের 3.65 প্রার্থী দিবে। প্রার্থী দেওয়া হলো। 30টা দল কোনো প্রার্থী দিল না। যেসব 30টা দল প্রার্থী দিল না, তারাও কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করেছে, অনেকেই স্বাক্ষর করেছে। তাহলে তারা স্বাক্ষর করে যে দিল না, তারা নিজেরা কি ওই জুলাই সনদটা মানে? আমি আপনার কাছে প্রশ্ন, যে আপনি ফলো করলে তো ইয়েস বলতেন, আপনি আগে ইয়েস বলতেন। জামাত নিজে স্বাক্ষর করেছে, জামাত কি জুলাই সনদটা মানে? তাহলে যে কাজটা আপনি ভোট দিলেন হায়ের মধ্যে, কিন্তু কাজ করলেন আপনি নায়ের মধ্যে, এটা আপনি কিভাবে আমাকে বুঝায় বলবেন বলেন তো? আমি তো একজন নারী, আমি নিজে কাজ করেছি, আমি নিজে মনোনয়ন পাইনি, আমার এটা নিয়ে দুঃখ নাই। কিন্তু আপনি যে কথা দিলেন একটা প্রজন্মের সঙ্গে, একটা নারী মানে আপনার প্রায় অর্ধেকের ভোট বা অর্ধেকের বেশি ভোট কোথাও কোথাও, আপনি আপনার কথার বরখেলাপ করলেন। আপনি ওই মানুষটা, ওই সরকারটা কিভাবে, সরকার কিন্তু একবারও বলে নাই যে তুমি যে কথা দিছিলা, তুমি যে এইবার ইলেকশনে 5% দিবা, তোমরা দাও নাই, এটা তো জুলাইকে লঙ্ঘন করা হলো। কই সরকারও তো বলে নাই। তাহলে ওই সরকার বলে কিভাবে যে হ্যাঁ এর পক্ষে ভোট দাও? এটা কিন্তু আমার কিউরিসিটি। আমি সমস্ত নারী জাতির পক্ষ থেকে এই কথাটা বললাম যে না, সেটি সরকার, 5% দেওয়া সেটির হয়নি। ব্যাখ্যাও সরকার দিয়েছে যে তারা সংস্কার চায়, সংস্কারের উদ্যোক্তা তারা, সে তাহলে কারণে তারা সংস্কার সংস্কারের প্রথমে আপনি পক্ষে। ভায়োলেট করলেন, আপনি হ্যাঁ ভোট চাচ্ছেন, আপনি সংস্কার ভায়োলেট করে আপনি হ্যাঁ ভোট চাচ্ছেন কেন? আপনি 2 রকম ডাবল স্ট্যান্ডার্ড তো হতে পারেন না আপনি। তাহলে জনগণ যদি নায়ের পক্ষে যায়, আপনি তাকে নিষেধ করবেন কিভাবে? বিএনপি সেটা কি নিয়ে আপনি নায়ের কথা পক্ষে? বলবেন কিভাবে? বিএনপি কি সেরকম করতে আমি না, চাইছে? বিএনপির কথা আমি বলছি না, আমি সামগ্রিকভাবে কথা বলছি। বিএনপির যারা বলেছে হ্যাঁ পক্ষে দিতে, আপনি সেটা নিয়েই আপনাকে আমাকে চলতে হবে। তৃণমূলের নেতৃত্বের মধ্যে এই ধরনের একটা কনফিউশন আছে, বিএনপির অবস্থান কি তারা এখনো পরিষ্কার না, সেটি আসলে স্পষ্ট করছে না কেন? বিএনপি কখনো বিএনপির ধানের শীষে ভোট দিতেও কাউকে বাধ্য করে না। না, বাধ্য না, আহ্বান তো জানায়। আমি বললাম তো যে বিএনপি সম্পূর্ণরূপে একটা গণতান্ত্রিক দল। বিএনপি করে, বিএনপির অনেক সমালোচনা অনেকেই করে, আমিও করি, বিএনপি কিছু বলে না। তাহলে বিএনপি একটা গণতান্ত্রিক দলকে আমি এই জায়গায় শ্রদ্ধা করি। সেই শ্রদ্ধার জায়গা থেকে আমি তো বলতে পারি না যে বিএনপি একদম বাধ্য করুক। বিএনপি তো নিজের বাধ্য করবে না, কিন্তু আহ্বানও কি জানাবে না? ধানের শীষের তো আহ্বান জানাচ্ছে। বিএনপি নজরুল ইসলাম খান বলেছে এখনো আরো 15 দিন আছে অর্থাৎ ইলেকশন। সামনের দিনগুলোতে নিশ্চয়ই আরো স্পষ্ট করবে। যে আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।